রাজনৈতিক দাবা খেলায় এমন এক চাল চালা হলো যা দেখে রীতিমতো হতবাক পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনা সেটি হচ্ছে ভারতের যিনি রয়ের প্রধান পরাগ জৈন, সেখানে বাংলাদেশের একটি বিশেষ শাখা বেদম পিটানো পিটিয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা তাদের দুই হাতের কামাই, তারা নিজেরা এটি কামাই করেছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভারতের রয়্যাল প্রধানকে রীতিমতো গণধোলাই দিচ্ছে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা। দর্শক, তিনি কিন্তু বাংলাদেশ সফরে এসে ফেসে গেলে খারাপ হয়ে হাঁটলে সবাই যে দাম দেয় এটা বোঝা যাইতেছে। আজকে মানে ইতিহাসের প্রথম এমন একটা পিকচার দেখে মনটাই এত খুশি হয়েছে, বাবা রে বাবা, বলে বোঝাতে পারবো না। যেমন কুকুর তেমন মুগুর, এই নীতি এখন বাস্তবায়িত হচ্ছে। মায়ের খাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এখন আতঙ্ক। এখন ভারতে ব্রিক্স সম্মেলনে যাচ্ছে না প্রধানমন্ত্রী। প্রধানের বাংলাদেশ সফর সত্ত্বেও দীনেশ ত্রিবেদীকে মোটামুটি স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কূটনৈতিক সোর্স এটা বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে ভারত সফরে যাবেন না। তিনি এতদিন তাদের পরকীয় প্রেম ছিল, এখন যেহেতু আওয়ামী লীগ ঘুরে হয়ে গেছে, এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। বলছে যে শেখ হাসিনা ভারতের বোঝা হয়ে গেছে, সেই কারণেই এই দেন দরবারগুলো করে দ্রুত শেখ হাসিনার দেশে ফেরানোর ব্যবস্থাটা তারা করতে চায় এবং করতে চাই বলেই এত দৌড়ঝাঁপ হচ্ছে। অন্য পক্ষ বলছে ভারত মূলত মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে। প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন? আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনের নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ আমার এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য জানতে পারবেন। তাই প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রতিদিনের এরকম গরম গরম নিউজ সবার আগে পেতে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা কিংবা ফেরানো এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর, এই দুটো ব্যাপার নিয়ে ভারতের মানে যে দৃশ্যমান পদক্ষেপগুলো, একের পর এক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দৌড়ঝাঁপ, সেই দৌড়ঝাঁপগুলো অন্যরকম মাত্রা দিচ্ছে এবং সেই দৌড়ঝাঁপগুলো বলে দিচ্ছে যে ভারত মরিয়া হয়ে উঠেছে এই ব্যাপারটাতে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তো একটা বড় ব্যাপার রয়েছে, কিন্তু ভারতের কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শেখ হাসিনা। একটা পক্ষ বলছে যে শেখ হাসিনা ভারতের বোঝা হয়ে গেছে, সেই কারণেই এই দেন দরবারগুলো করে দ্রুত শেখ হাসিনার দেশে ফেরানোর ব্যবস্থাটা তারা করতে চায় এবং করতে চাই বলেই এত দৌড়ঝাঁপ হচ্ছে। অন্য পক্ষ বলছে ভারত মূলত মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে। প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন, এই দুটো শব্দের মধ্যে কোন শব্দের জয় হবে সেটা নিয়ে রীতিমতো একটা যুদ্ধংদেহী অবস্থা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটা অন্যরকম খবর দিচ্ছে, চমক জাগানো খবর দিচ্ছে। সেই খবরে তারা বলতে চাইছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সেপ্টেম্বরে যে ভারত সফরের কথা চলছিল সেটা অনেক এগিয়ে আসবে, সেই সফরটা এ মাসেই হতে পারে এবং শেখ হাসিনার যে প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ সেটা তারেক রহমানের সেই সফরের ওপরেই ফাইনাল সিদ্ধান্ত হবে। ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে যেতে চলেছে। চলুন একটু ভেতরে ঢুকি নর্থ ইস্ট নিউজের এই খবরের। এবং এই খবর যিনি লিখেছেন সাংবাদিক চন্দন নন্দী, সেই চন্দন নন্দী একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে গত রাতে সরাসরি উপস্থিত হয়ে কি বললেন একটু বুঝে ওঠার ব্যাপারে বাংলাদেশের অনেকেরই এক ধরনের মানে নাক সিটকানো ভাব রয়েছে। সেই ক্ষেত্রে নর্থ ইস্ট নিউজের এই চন্দন নন্দীকে নিয়ে খুব একটা সমালোচনা গত 2 বছরে আমরা হতে দেখিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তার দেয়া তথ্য অথেন্টিক বলেই প্রমাণ হতে আমরা দেখেছি। এই নর্থ ইস্ট নিউজে বিশেষ করে চন্দন নন্দী খুব একটা ভুয়া খবর ছড়ানোর চেষ্টা করেন না। সেই চন্দন নন্দীর লেখা প্রতিবেদন বলছে ভিন্ন তথ্য এবং তারা নিশ্চিত করছে তারেক রহমান এ মাসেই ভারত সফর করছেন, অর্থাৎ তার ভারত সফরটা এগিয়ে আনা হচ্ছে। কি বলছে তাদের শিরোনামে দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পিএম তারেক রহমান মে অ্যাডভান্স দিল্লি ভিজিট টু আগস্ট এন্ড, অর্থাৎ আগস্টের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষ দিকে দিল্লি সফর অগ্রসর করতে পারেন। এবং সেই ক্ষেত্রে চন্দন নন্দী একটি অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিত হয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরের ওই সময়ে তারেক রহমানের ভারত সফর করা সম্ভব নয়, সেই কারণে সফরটাকে এই মাসের আগস্টের শেষের দিকে আনা যায় কিনা সেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য ভারতীয় কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। খুব দ্রুত দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছুটে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই ব্যাপারগুলো সামনে আসছে। নর্থ ইস্ট নিউজ একথাও বলছে এবং চন্দন নন্দী নিজেও একথা বলছেন যে তারেক রহমান এই মাসের শেষে
শেষের দিকে ভারত সফর করবেন এবং আশ্চর্য মানে হলেও এই ঘটনা ঘটতে পারে যে ডিসেম্বরের কথা বললেও সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। এখন এখানে প্রশ্ন উঠেছে প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন। বাংলাদেশ সরকার চাইছে প্রত্যার্পণ, কিন্তু নর্থ ইস্ট নিউজ তাদের এই খবরে দাবি করছে প্রত্যার্পণ ব্যাপারটা শেষ হয়ে গেছে, এটা আর কার্যকর নেই। এখন প্রত্যাবর্তন কিভাবে হবে, প্রত্যাবর্তন মানে করার পরে তার নিরাপত্তা ব্যাপারগুলো কি পর্যায়ে যাবে সেগুলো সরাসরি তদারকি করতেই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ভিজিট করেছেন এবং এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও মিটিং করতে তারা চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছেন, প্রধানমন্ত্রী সরাসরি এই মিটিংটা করতে চাননি। নর্থ ইস্ট নিউজের এই খবরটা ভয়ঙ্কর এই তথ্যগুলো দিচ্ছে এবং তারা প্রায় নিশ্চিত করছে যে তারেক রহমানের সফর এগিয়ে আসছে, আগস্টে আসছে এবং শেখ হাসিনা সেপ্টেম্বরে দেশে ফিরছেন। চলুন তাদের রিপোর্টের দিকে একটু মানে মনোযোগ দিই। তারা বলছে দিল্লিতে পৌঁছানোর একদিন পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে ভারতীয় NSA দোভাল এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বৈঠক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যতের দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। এর মধ্যে ভারতীয় কর্মকর্তারা ঢাকা ও দিল্লিতে এক অস্বাভাবিক ধারাবাহিক বৈঠক করছেন এবং এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তার সম্ভাব্য বাংলাদেশের প্রত্যাবর্তন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। এখন এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে যে ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠিত হওয়ার পর আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তারেক রহমানের ঘনিষ্ঠ কর্মকর্তারা 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি উপস্থিত থাকার ব্যাপারে প্রধানমন্ত্রীর অপারগতা জানিয়েছেন এবং এরপরেই ভারতীয় কর্তৃপক্ষ সেটাকে পজিটিভলি নিয়েছে এবং আগস্টের শেষের দিকে এই সফরটা অনুষ্ঠিত যেন হয় তার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের 4 সদস্যের একটি দল অদূর ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা তৈরি করার পরে ঢাকায় সৃষ্ট সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন এবং এখানে বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রিবেদীর যে বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক। ভারতের আনুষ্ঠানিক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী উপায়ে কাজ করার ব্যাপারে বলা হলেও ভেতরে ভেতরে আসলে অন্য কিছু চলছে। বৈঠকটি এই সাম্প্রতিক যে বৈঠকগুলোকে অত্যন্ত সংবেদনশীল বিষয় বলা হচ্ছে। 2024 সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে বসবাসকারী হাসিনা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি সম্ভবত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তার মন্তব্য আগে থেকেই বিতর্কিত প্রত্যার্পণ ইস্যুতে একটি নতুন মাত্রা যোগ করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ভারতীয় দল যখন ঢাকায় পৌঁছেছে এবং বিভিন্ন পর্যায়ে মিটিং করেছে এবং নর্থ ইস্ট নিউজ দাবি করছেন এবং এর সাংবাদিক চন্দন নন্দী দাবি করছেন যে এই সফরটা মূলত শেখ হাসিনা দেশে ফেরার পরে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা কী হবে, কোনভাবে তিনি ফিরবেন। এবং চন্দন নন্দী ওই মানে অনলাইন প্ল্যাটফর্মে এটাও দাবি করেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারটা এরকমভাবে হচ্ছে তিনি যেভাবে ভারতে গেছেন সেভাবেই বাংলাদেশে ফিরবেন, এরকম সিদ্ধান্তও নাকি হয়ে গেছে। যদি সেটা হয় তাহলে কিন্তু ভয়াবহ ব্যাপার। যেভাবে তিনি গেছেন সেভাবে ফিরতে হলে তো বাংলাদেশ থেকে বিশেষ বিমান তাকে আনতে যেতে হবে এবং সেই বিমানে চেপে তিনি যাবেন। বাংলাদেশ সরকার সেরকম কর্মকাণ্ড করবে আদৌ, নাকি ভারতই বিশেষ বিমানে তাকে পাঠাবে, সেই ব্যাপারটাও আছে। কিন্তু চন্দন নন্দী একেবারে নিশ্চিত করছেন যে শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন এবং সেটাই ফাইনাল। বুঝতে পারছি না যে কোন দিকে কি হচ্ছে। বলা হচ্ছে যে জানা গেছে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স DGF এর আমন্ত্রণে এই সফরটি হচ্ছে, এটা বলা হলেও আদতে শেখ হাসিনার দেশে ফেরার পরে তার নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কিছু একেবারে হাতে কলমে জানার জন্যই তারা গিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন এবং সেই কারণেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। এবং চন্দন নন্দী এটাও দাবি করছেন যে এই সফরটাই একমাত্র সফর না, খুব দ্রুত এরকম সফর আবারও হতে পারে। জানা গেছে যে 4 সদস্যের এই দলটি সম্ভাব্য তারিখ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিবেচনা করছে। সম্ভাব্য তারিখ মানে শেখ হাসিনার ফেরার সম্ভাব্য তারিখ। এ সময় 2 জন জ্যেষ্ঠ সদস্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, অন্যরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। এই বিবরণগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে মানে এটা থেকে একেবারে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়, কিন্তু এগুলো মানে মূল্যায়ন করলে এরকম রেজাল্টই দাঁড়ায় যে ভারতের বিভিন্ন স্টেক হোল্ডার শেখ হাসিনার ফেরার বিষয়টা নিয়ে যতগুলো ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে কাজ করছে। এই যে ব্যাপারগুলো তারা বলছে, মানে হাসিনা প্রশ্নটি বিশেষভাবে কঠিন হয়ে গেছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চেয়েছে, অন্যদিকে নয়াদিল্লি জানিয়েছে যে তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য যে কোনো প্রস্তুতিতে প্রত্যার্পণের চেয়েও অনেক বেশি কিছু জড়িত থাকবে। অর্থাৎ হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে গেছে, এমন জমেছে। এখানে সবচেয়ে বেশি আগ্রহ তো ইতিপূর্বে চীন দেখিয়েছেই, হঠাৎ করে ভারত এখানে এমনভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে মনে হচ্ছে তার যে কোনো একটা জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে সে ঝাঁপিয়ে পড়েছে।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গত 2 দিন আগে একযোগে যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন, ঠিক ওই দিনেই কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা। সেটি হচ্ছে ভারতের যিনি রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশে ছুটে এসেছেন এবং তিনি শুধু একা আসেন নাই, কিন্তু পরাগ জৈন সাথে করে এনেছেন আরো 3 জন গোয়েন্দা কর্মকর্তাকে এবং তারা প্রত্যেকেই রয়ের উচ্চ পর্যায়ে, প্রত্যেকেই একেবারে পরিচালক পর্যায়ের। পরাগ জৈন তো প্রধান আছেনই, আর সাথে আরো 3 জন এনেছেন। তারা আবার একটা বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে বাংলাদেশের একটি বিশেষ শাখা তাদেরকে দেখভাল করছেন, একটি বিশেষ জায়গায় তাদেরকে রাখা হয়েছে, তাকে বিশেষভাবে খাতির যত্ন করা হচ্ছে। কার সাথে কোথায় কখন কিভাবে বৈঠক করছেন এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো সফরসূচি কোনো কিছু প্রকাশ করা হচ্ছে না। প্রায় 2টা বৈঠক তারা ইতিমধ্যে করেছে, আরো কারো সাথে করবেন। তো এই অবস্থায় যখন বাংলাদেশের মানুষের ভিতরে একটা চরম উত্তেজনা কাজ করছে যে একই সাথে দীনেশ ত্রিবেদী তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, আবার আকাশপথে উড়ে আসলেন পরাগ জৈন রয়ের প্রধান, ঘটনাটা কি হতে যাচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের ভিতরে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা শঙ্কা, কি হয় কি হতে যাচ্ছে এই ধরনের একটা ভাব। এর ভিতরে অবশ্য প্রধানমন্ত্রী যে বার্তা দেবার দরকার, কিছু ছবির মাধ্যমে, কিছু গেস্টার পোস্টার আই কন্টাক্ট, কিছু অব্যক্ত কথার মাধ্যমে, কিছু স্থির চিত্রের মাধ্যমে যে বার্তাটি তিনি দেবার দরকার সেই বার্তাটি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এবং ইতিমধ্যে এই বার্তাটি যথাযথ জায়গায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান তিনি অবশ্য বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছেন যে আপনাদের উদ্বিগ্ন হবার কিছু নাই, উত্তেজিত হবার কিছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নাই। পরাগ জৈন বা রয়ের প্রধান তিনি যে বাংলাদেশে এসেছেন এটি সরকারের নখদর্পণে আছে এবং সরকার সবকিছুই দেখভাল করছে। তারা তাদের কিছু এজেন্ডা নিয়ে এসেছেন। এখানে আসার আগে তিনি অবশ্য চীন সফর করে এসেছেন, অর্থাৎ চীন থেকে ডাইরেক্ট এখানে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে তাদের পায়ের তলায় হয়তো মাটি কিছুটা নরম হয়ে গেছে যে কোনো কারণে, যার কারণে কূটনীতিকদের পাশাপাশি এখন গোয়েন্দা সংস্থার প্রধানরাও উড়াঝুরা করছে, দৌড়াদৌড়ি করছে এবং এটা করতে বাধ্য হচ্ছে। এখন এর ভিতরেই কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়ে দিয়েছেন। বার্তাটা কি আমরা 3টা ছবি আপনাদেরকে দেখাবো। এই ছবি 3টা যদি আপনারা দেখেন, ওই যে আগেই একটু বলেছি, ইঙ্গিত দিয়েছি, কিছু স্থির চিত্র, কিছু ছবি, এগুলো অনেক বড় রকমের বার্তা দিতে পারে এবং তারা কথা বলতে পারে, তারা মানুষকে হাসাতে পারে, নাচাতে পারে, কাঁদাতে পারে। আমরা প্রথমে একটা ছবি দেখি আসুন, বাংলাদেশে যে কিছুটা পরিবর্তন হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে এখনো পর্যন্ত সঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছেন এটার একটা উদাহরণ আমরা দেখি। এই ছবিটা দেখুন, শেখ হাসিনার বিদায়ের আগে যখন প্রণয় ভার্মা প্রথম রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে জয়েন করলেন, তার পরের ছবি এটা দেখুন। শেখ হাসিনা এবং প্রণয় ভার্মা দুজন কিন্তু পাশাপাশি বসেছে, এখানে একজন প্রধানমন্ত্রী আর একজন রাষ্ট্রদূত। এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। যখন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয় তখন সাধারণত বেশি ভালো সম্পর্ক যাদের সাথে তাদেরকে এরকম পাশাপাশি বসিয়ে এরকম করা হয়ে থাকে, এতে দোষের কিছু না। এরই আগে দেখুন ভারতের একজন মন্ত্রী আর বাংলাদেশের আরেকজন মন্ত্রী, তাদের এই ছবিটা দেখুন। এখানে বাংলাদেশের যে মন্ত্রী মনে হচ্ছে তিনি চাকর, তিনি তার মনিবের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আওয়ামী লীগ আমলে টোটাল ব্যবস্থাটাই এরকম হয়ে গিয়েছিল, সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছিল। প্রণয় ভার্মা যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ না করে এই জায়গায় যে ছবিটা দেখালাম অন্য কোনো মন্ত্রীর সাথে বৈঠক করতেন তাহলে এখানেও এই একই অবস্থা হতো, একই চিত্র দেখা দিত। তার মানে কি ওই সময় ছিল যে আমরা শাসক তোরা প্রজা। আর বেশি দূর যাব না, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর এই বৈঠকটি দেখুন, বৈঠকের যে ছবিটা দেখুন, বসার সাইজটা, কে কোথায় বসেছে, স্পেস, এটা একটু লক্ষ্য করুন আপনারা। এটা লক্ষ্য করলে অনেক কিছু দেখবেন। প্রধানমন্ত্রী কিন্তু বেশ দূরে, আর প্রধানমন্ত্রী থেকে বেশ খানিকটা সামনে এগিয়ে এসে এক পাশে দীনেশ ত্রিবেদী আর এক পাশে বাংলাদেশের আরেকজন মন্ত্রী। এই ছবিটা কিন্তু কূটনৈতিক মহলে বিরাট একটা বার্তা দিয়েছে এবং মূলত এইখানেই দীনেশ ত্রিবেদী যা বোঝার বুঝে গেছে। আর তিনি কতটুকু গুরুত্ব পেয়েছেন কি পান নাই, বাংলাদেশ তার কাছে কি প্রত্যাশা করে, ভারতের কাছে কি প্রত্যাশা করে, ভারতের এখন বাংলাদেশের সাথে কি আচরণ করা উচিত, এখানেই কিন্তু দীনেশ ত্রিবেদী এই বার্তা পেয়ে গেছে, পরিষ্কার বার্তা পেয়ে গেছে। যদিও দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু বের হয়ে অনেক কথা বলেছেন, অনেক কথার ফুলঝুরি ছড়িয়েছেন, এরকমই হয় সাধারণত। যখন ঝুলিতে ফল কম থাকে তখন অনেক কথা বলে সেই ঝুলির ভিতরে যে কিছু আসতে পারে, আসার সম্ভাবনা কি, এইগুলো তখন ফুটিয়ে তুলে ওখানে ভরতে হয়, ঝুড়ি ভরতে হয়। দীনেশ ত্রিবেদীও তাই করেছেন। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে প্রধানমন্ত্রী এই জন্য হয়তো একটু দূরে বসিয়েছে। তার কয়েকদিন আগে চীনের রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন। দেখুন এই ছবিটা দেখুন, এখানে কিন্তু ঠিক কাছে বসিয়েই পাশাপাশি বসে তিনি বৈঠক করেছেন। এইগুলোতেই পারস্পরিক গুরুত্ব এবং মর্যাদা কে কাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এই ছবিগুলোতে সাধারণত ভেসে ওঠে। যাই হোক, এই বৈঠকে দীনেশ ত্রিবেদী অনেক আশা নিয়ে এসেছিলেন। তিনি মূলত তারেক রহমানকে দাওয়াত করতে এসেছিলেন না, দাওয়াত তো অনেকবার করেছেন, তাকে অনেকটা মানে রাজি করিয়ে বুঝিয়ে শুনিয়ে ব্রিক্স সম্মেলনে তাকে নিয়ে যাওয়ার জন্য। এবং ভারতের সর্বশেষ চালটাই ছিল এটা যে যেভাবে হোক তাকে আনতে হবে। তাহলে একদিক দিয়ে ঢুকলেন দীনেশ ত্রিবেদী আর আকাশপথে আসলেন পরাগ জৈন, দুইজন দুদিক থেকে এসে কিন্তু প্রধানমন্ত্রীকে অনেকটা বলা চলে কূটনৈতিক চাপের মাধ্যমে তাকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য বা রাজি করানোর জন্য একটা প্রচেষ্টা তাদের ভিতরে ছিল।
কিন্তু এটাই সত্য, বাংলাদেশ তাদের এই কোনো কাজে কোনো তেলে বিগলিত না হয়ে পরিষ্কার করে দুইটা শর্ত তাদের সামনে দিয়ে দিলেন যে হ্যাঁ অনেক সময় আছে, ভারতে অবশ্যই যাব, এবারের ব্রিক্স সম্মেলনে না গেলেও পরের ব্রিক্স সম্মেলনে যাব, আরো সম্মেলন আছে, সেখানে বৈঠক হবে, কথা হবে। তবে ভারতকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের মূল্য দিতে হবে। প্রথমত শেখ হাসিনার ব্যাপারে তাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে তারা কবে ফেরত দেবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আরেকজন বিপ্লবী ওসমান হাদির হত্যাকারী দুজন, তারা সেখানে গ্রেপ্তার হয়ে আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে বাংলাদেশে কবে ফেরত দেবে, কিভাবে ফেরত দেবে, এই বিষয়টি আগে আলাপ হতে হবে। এই দুটি বিষয়ের সুরাহা হওয়ার পরে, পুরাপুরি মীমাংসা হওয়ার পরে তারপরে আমরা আরো কথা বলবো, আরো ডায়লগ হবে, আরো বৈঠক হবে, আরো এরকম বসবো, বিভিন্ন সম্মেলনে যাব, ডেকে আনবো, ইত্যাদি ইত্যাদি সবকিছু হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে এই বিষয়টির সমাধান হতে হবে। এখন এই ঘোষণার পরে স্বাভাবিকভাবেই বল কিন্তু চলে গেল ভারতের কোর্টে। ভারত কি করবে? ভারত অবশ্য আজকে আমি যখন এই ভিডিও করছি জানিয়ে দিয়েছে, তারা ওই চিরাচরিত কথা অনুযায়ী শেখ হাসিনার ব্যাপারে আমরা আমাদের দিক থেকে যে বিষয়গুলো আছে খুব গভীরভাবে খতিয়ে দেখছি। এখন এই খতিয়েই তোমরা দেখতে থাকো, তোমাদের খতিয়ে দেখা ওটা তো বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে। খতিয়ে দেখা মানেই সুযোগ পেলে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঢুকিয়ে দেবে, এই হচ্ছে তোমাদের খতিয়ে দেখা। এটাই দেশের মানুষ বুঝতে পেরেছে। আর ওসমান হাদির খুনিদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে জয়সাল বলেছে যে এটি আইনগত বিষয়, আইনগত দিক বিচার বিবেচনা চলছে, তদন্ত সাপেক্ষে এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে দুইটা বিষয় আবারও অস্পষ্টতা রেখেছেন, পরিষ্কার করে কিছুই বলেন নাই। ওই কূটনৈতিক মারপ্যাচের ভাষায় তারা যেটা করতে চায় সেটি আবারও বলে দিয়েছেন। আমরাও বাংলাদেশের জনগণ যারা আছি তারাও দেখতে থাকি, সরকারও এই ব্যাপারে যথাযথভাবে ওয়াকিবহাল আছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন। যতই পরাগজৈন আসুক আর যেই আসুক, বাংলাদেশ ভারত সম্পর্ক, ঢাকা দিল্লি সম্পর্কে হঠাৎ করে নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, শত হতাশা, বিএনপির ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতার মধ্যেও এটা একটা সুখবর। দর্শক, ভারতের ব্রিক্স সম্মেলনে যাচ্ছে না প্রধানমন্ত্রী। প্রধানের বাংলাদেশ সফর সত্ত্বেও দীনেশ ত্রিবেদীকে মোটামুটি স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কূটনৈতিক সোর্স এটা বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে ভারত সফরে যাবেন না। ব্রিক্স কনফারেন্সে যে তাকে বিমস্টেক সভাপতি হিসেবে ইনভাইট করা হয়েছে সেখানে তিনি যাবেন না। তো দর্শক, আগে একটু ক্লারিফাই করে নিই যে বিএনপির একটা অংশ ভারতপন্থী, তারা প্রধানের সাথে মিটিং করেছে, তারা প্রধানের স্পর্শকতার আপত্তিকর ঢাকা সফরকে নর্মালাইজ করছে, বলছে যে এটা নর্মাল, এটা নিয়মিতই হয়, অথচ নিয়মিত এটা হয় না। হাসিনার আমলেও প্রধান বাংলাদেশ সফরে এসেছেন, এরকম কোনো প্রমাণ নেই। তো দর্শক, এবং বিএনপির একটা অংশ ভারতের সাথে এতদিন তাদের পরকীয় প্রেম ছিল, এখন যেহেতু আওয়ামী লীগ ঘুরে হয়ে গেছে, এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তা সত্ত্বেও প্রধানের সাথে বিএনপির মিটিং হয়েছে, 4 ঘন্টা ব্যাপী মিটিং হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। প্রধান কয়েকটা কারণে বাংলাদেশ সফরে এসেছিলেন, আমি বলেছি। শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে এবং তার নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছেন। একই সাথে প্রধান তিনি যেহেতু একই সাথে এসপিজির দায়িত্বশীল এবং এসপিজি আরো অফিসাররা এসেছিল, এর মানে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে গেলে কোনো সমস্যা হবে না, তার পূর্ণ নিরাপত্তার বিষয়টা তারা দেখবেন, এটা একটা নিশ্চয়তা দিতে তারা এসেছিলেন। কেউ কেউ বলে থাকেন যে তারেক রহমানের সাথেও প্রধানের পরাগজেনের গোপন মিটিং হয়েছে, যদিও এর কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। দীনেশ ত্রিবেদীর যে তৎপরতা, প্রধানমন্ত্রীর সাথে মিটিং, পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, এটার শিডিউল মিটিং হলো তার অন্যতম এজেন্ডা ছিল, বা নরেন্দ্র মোদী কর্তৃক অ্যাসাইনমেন্ট ছিল যে যেভাবে পারো বুঝিয়ে শুনিয়ে চাপ দিয়ে, এমনকি সাহায্যগরের মাধ্যমেও চাপ দেওয়ানো হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে দিল্লি সফরে যান সেপ্টেম্বরে। তো এই জায়গায় বিএনপির এখন পর্যন্ত সিদ্ধান্ত যে না, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। এটাই ভারত বাংলাদেশ সম্পর্কের একটা বর্তমান মোড়, যে না, সম্পর্ক একদম তলানিতে। যদিও ওই যে বিএনপির ভারতপন্থী অংশ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, যারা এখন পর্যন্ত পরকীয় প্রেমে আছে ভারতের সাথে, তারা চাচ্ছে যে তারেক রহমান ভারত সফরে যান, কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত যে তিনি যাবেন না। এই যে না যাওয়াটা, এটা ভারত বাংলাদেশের খুবই শীতল সম্পর্কের প্রমাণ। সম্পর্ক যে উষ্ণ না, সেটা একদম ক্লিয়ার, স্পষ্ট দলিল। সম্পর্ক যে উষ্ণ না, সেটা আমরা আগেই ব্যাখ্যা দিয়েছি যে দীনেশ ত্রিবেদীকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে বসতে দিয়েছেন, উষ্ণ সম্পর্ক থাকলে সেখানে বসতে দেওয়া হয় না, দূরে বসতে দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।